গল্পের শুরুতে আমরা একটি রহস্যময় দ্বীপ দেখতে পাই, যেখানে হঠাৎ করে অনেকগুলো আর্মির হেলিকপ্টার মেঘ চিরে দ্বীপে এসে পৌঁছায়, আর আসতেই তাদের তাণ্ডব শুরু হয়ে যায়। সৈন্যরা হেলিকপ্টার থেকে নিচে বোমা ফেলা শুরু করে, যা দ্রুত জঙ্গলের গভীর অংশে গিয়ে পড়ে। প্রাণীরা ভয়ে পালাতে শুরু করে, কিন্তু তারপরও তারা এই বিপদ থেকে বাঁচতে পারেনি। তারা পুরো দ্বীপে কোনো কিছু না ভেবেই বোমা বর্ষণ শুরু করে দেয়। কিন্তু তারা যখন আনন্দ করছিল, তখনই হঠাৎ একটি বিশাল গাছ সামনে থেকে উড়ে আসে, যার আঘাতে দুজন সৈন্য হেলিকপ্টার সহ সেখানেই মারা যায়। এরই মধ্যে অন্য সৈন্যদের ওপরও অজানা কোনো কিছু হামলা করে বসে। মৃত্যুকে সামনে দেখে তারা একটি বিশাল চোখ তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে। আসলে এটি ছিল এখানকার রক্ষক কিং কং। সে হেলিকপ্টারটিকে নিজের হাতে ধরে ফেলে এবং রাগে তার বিশাল মুখ খুলে একজন সৈন্যকে জ্যান্ত গিলে ফেলে। সৈন্যরা এতটাই ভয় পেয়ে যায় যে তাদের চোখ ছানা পড়া হয়ে যায়। তারা কখনো এত বড় প্রাণী দেখেনি। কিন্তু অবাক হওয়ার পরিবর্তে সৈন্যরা মেজর ব্ল্যাকের ইশারায় কংকে ঘিরে ফেলে। সৈন্যরা নানা থেমে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে, কিন্তু গুলিগুলো তাকে তেমন কোনো ক্ষতি করতে পারেনি যেমনটা তারা আশা করেছিল। কং বাধ্য হয়ে হাত তুলে সব গুলি আটকাতে থাকে, যার ফলে সে আরো বেশি রেগে যায়। সে গর্জন করতে করতে একটি ঘুষি হেলিকপ্টারের ওপর মারে এবং হেলিকপ্টারটি সাথে সাথে মাটিতে পড়ে ধ্বংস হয়ে যায়। এরপর সে আরো একটি হেলিকপ্টার ধরার চেষ্টা করে, কিন্তু হেলিকপ্টারের ঘুরন্ত পাখা তার হাত কেটে দেয়। ব্যথার কারণে কং তার হাত পেছনে টেনে নেয়, কিন্তু পাখা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় হেলিকপ্টারটি ঘুরতে শুরু করে। পাইলটের শত চেষ্টা সত্ত্বেও হেলিকপ্টারটি জঙ্গলের দিকে পড়তে শুরু করে। কং জোরে গর্জন করে মাটিতে পড়া হেলিকপ্টারটির দিকে তাকায়। সৈন্যরা তাদের আহত সঙ্গীদের বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু কং এক পায়ে তাদের পিষে ফেলে। যখন একটি হেলিকপ্টার তার হামলা থেকে বেঁচে পালাতে শুরু করে, তখন সে দ্রুত সেই দিকে হেলিকপ্টারটির পিছু ধাওয়া করতে ছুটে যায়। তখনই ব্ল্যাক মেজর হেলিকপ্টারগুলোকে তার দিকে নিশানা করে হামলা করার নির্দেশ দেয়, কিন্তু তখনই কং একটি লাফ দেয়, যার ফলে ব্ল্যাক মেজরের হেলিকপ্টার বাঁচতে পারেনি এবং সামনে উড়তে থাকা অন্য একটি হেলিকপ্টারের সাথে ধাক্কা খায়। কং মাটিতে এসে পড়ে, যার ফলে চারদিকে ধুলোর মেঘ উড়ে যায়। ধাক্কায় ব্ল্যাক মেজরের হেলিকপ্টারটি মারাত্মকভাবে ধ্বংস হয়ে যায় এবং দ্রুত ঘুরতে ঘুরতে মাটিতে গিয়ে পড়ে। কং মাটিতে দৌড়াতে থাকা সৈন্যদের পিষে ফেলে। প্রাণ বাঁচানোর জন্য তারা সবাই একসাথে লুকিয়ে পড়ে, কিন্তু বিজ্ঞানীদের ভয় ছিল যে তারা হয়তো বিপদে ফেসে যেতে পারে, তাই তারা সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এর আগেই যে সেই সৈন্যটিও তাদের সাথে পালাতে পারত, কং তাকে এবং তার কাছের জিনিসপত্র একসাথে বাতাসে উড়িয়ে দেয়। আর দুর্ভাগ্যবশত সৈন্যটি সোজা অন্য একটি হেলিকপ্টারের সাথে গিয়ে ধাক্কা খায়। সৈন্যটি পাখার মধ্যে ফেসে যেতেই তার শরীর টুকরো টুকরো হয়ে যায়। রক্তে মাখামাখি পরিবেশে হেলিকপ্টারটিও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং জঙ্গলে পড়ে যায়। কিন্তু ভাগ্যক্রমে মেজর কোনো মতে বেঁচে বের হয়। সে যখন ঘাবড়াতে ঘাবড়াতে হেলিকপ্টার থেকে বেরিয়ে আসে, তখন সেই হেলিকপ্টারে ফেসে থাকা তার সঙ্গীকে কং এক ঝটকায় তুলে নেয়, আর মেজর শুধু অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। কং হেলিকপ্টারটি তুলে অন্যটির ওপর ছুড়ে মারে। অর্ধেক অংশ নিশানায় লাগে, যার ফলে হেলিকপ্টার থেকে ধোঁয়া বের হতে শুরু করে এবং সেটি বেপরোয়া হয়ে যায়। রাগে কং লাফ দিয়ে আরও একটি হেলিকপ্টার ভেঙে দেয় এবং অন্যটিকে হাতে ধরে ফেলে। এক চক্কর ঘুরিয়ে সে সেটিকেও তছনছ করে দেয়। হেলিকপ্টারগুলো তার হাতে এমন ছিল যেন কাগজের তৈরি। সে সেগুলোকে তুড়িতেই চুরমার করতে করতে এগিয়ে যায়। মেজর রাগে তার দিকে তাকিয়েছিল। সে নিজের চোখের ওপর বিশ্বাস করতে পারছিল না, কিন্তু আসলে ভুল মেজরেরই ছিল, কারণ কিছু সময় আগেই মেজরের কথাতেই বিজ্ঞানীদের একটি দল লক্ষ লক্ষ বছর ধরে লুকিয়ে থাকা স্কাল আইল্যান্ড আবিষ্কারের জন্য এগিয়ে যাচ্ছিল। রিসার্চারদের মতে স্কাল আইল্যান্ড এই বিশাল ঝড়ের ভেতরেই লুকিয়েছিল। তাই এক মুহূর্ত নষ্ট না করে ব্ল্যাক মেজর তার দলের সাথে হেলিকপ্টার উড়িয়ে সোজা ঝড়ের দিকে এগিয়ে যায়। ডজন খানেক হেলিকপ্টার কোনো ভয় ছাড়াই সোজা ঝড়ের মাঝে ঢুকে পড়ে, কিন্তু তারা যত কাছে যাচ্ছিল ঝড়টি ততটাই ভয়ঙ্কর রূপ নিচ্ছিল। হেলিকপ্টারগুলো ঝড়ে ঢুকতেই সামনে অন্ধকার নেমে আসে। হেলিকপ্টারের নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং সব যন্ত্রপাতি কাজ করা বন্ধ করে দেয়। ব্ল্যাক মেজর শান্তভাবে তার সৈন্য হেলিকপ্টারগুলোকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেয়। অবশেষে হেলিকপ্টারগুলো মেঘ চিরে বাইরে বেরিয়ে আসে এবং তাদের সামনের দৃশ্য একদম পরিষ্কার হয়ে যায়। এবার তারা একটি খোলা পরিষ্কার আকাশে পৌঁছে গিয়েছিল। বাকি হেলিকপ্টারগুলো ধীরে ধীরে মেঘ থেকে বাইরে বেরিয়ে আসে এবং তারা একটি রহস্যময় দ্বীপ খুঁজে বের করে। এটাই সেই গোপন দ্বীপ যার খোঁজ সরকার হাজার বছর ধরে করছিল। দূর দূরান্ত পর্যন্ত পাহাড় ছড়িয়েছিল এবং দৃশ্য খুবই সুন্দর ছিল। হেলিকপ্টারগুলো ছোট ছোট দ্বীপের মাঝ দিয়ে উঠছিল এবং সবাই এই সুন্দর জায়গা দেখে খুবই আনন্দিত ছিল। কিন্তু যখনই একটি হেলিকপ্টারের পাইলট কিছু বোমা নিচে ফেলে, তখনই বিস্ফোরণগুলো পুরো দ্বীপটিকে কাঁপিয়ে দেয় এবং ঘুমিয়ে থাকা কিংকংও জেগে ওঠে। কংয়ের ভয়ঙ্কর হামলার পর সে সব হেলিকপ্টারকে নিচে ফেলে দেয় এবং তারপর সে চুপচাপ গায়েব হয়ে যায়। হেলিকপ্টারগুলো আলাদা আলাদা পড়ায় সৈন্যদের দল তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে। ব্ল্যাক মেজর তার বেঁচে থাকা সৈন্যদের একত্রিত করে এবং কসম খায় যে সে তার নিহত ভাইদের মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নেবে। অন্যদিকে মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরা দ্বিতীয় দলটি বিজ্ঞানীদের সাথে দ্বীপে হাঁটছিল। তখনই হঠাৎ পানির উপরিভাগে নড়াচড়া শুরু হয়। একটি বিশাল জল মহিষ ধীরে ধীরে
পানি থেকে উঠে দাঁড়ায়। সে জোরে জোরে শ্বাস নিতে নিতে ধীরে ধীরে সবার কাছে আসতে থাকে। কিন্তু সে ভীত মানুষদের ওপর হামলা করেনি, বরং সবাইকে কিছুক্ষণ দেখার পর সে ঘুরে ধীরে ধীরে পানির মাঝ বরাবর চলে যায়। ভয় কাটিয়ে ওঠা সবাই এগিয়ে যেতে থাকে। শীঘ্রই তারা একটি জঙ্গলের ভেতরে পৌঁছায়, যেখানে পাথরের তৈরি দেয়ালগুলোতে হলুদ রং দিয়ে অদ্ভুত ধরনের আঁকাআঁকি করা ছিল। তারা সাবধানে ভেতরে হাঁটতে থাকে। ক্যাপ্টেন মার্বেল শুধু ছবি তোলায় ব্যস্ত ছিল। তখনই হঠাৎ তার ক্যামেরায় একটি মানুষের মুখ চলে আসে, যা দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে। এর পরপরই একদল মানুষ লুকানোর জায়গা থেকে বেরিয়ে আসে। তাদের শরীরের রং এবং পাথরের দেয়াল এত ভালোভাবে মিশেছিল যে কেউই তাদের অস্তিত্ব বুঝতে পারেনি। তখনই আদিবাসী মানুষগুলো বর্ষা নিয়ে সবাইকে একসাথে ঘিরে ফেলে। এই অদ্ভুত মানুষদের দেখে লোকির দলও এক মুহূর্তের জন্য গুলি চালানোর সাহস করতে পারেনি, যতক্ষণ না কয়েকজন দলপতির মতো মানুষ ভেতরে না আসে। যখনই দুই দিক থেকে উত্তেজনা বাড়ছিল, তখনই বড় দাড়িওয়ালা একজন বৃদ্ধ মানুষ সেখানে আসে। সে বুঝিয়ে সবাইকে অস্ত্র ফেলে দিতে বলে, কিন্তু তারা অবাক ছিল যে সে কিভাবে তাদের ভাষা বলতে পারছিল। তখনই সে সবাইকে জানায় যে সে এবং একজন জাপানি পাইলট 28 বছর আগে হেলিকপ্টার দুর্ঘটনার পর এই স্কাল আইল্যান্ডে আটকে পড়েছিল এবং তখন থেকেই এখানেই থাকছে। এরপর সে তাদের আদিবাসী বস্তির কাছে নিয়ে যায়, যেখানে পানির ওপর তৈরি একটি বিশাল ব্রিজ রাস্তা আটকে রেখেছিল। সবার মনে হয়েছিল যে এই ব্রিজটি হয়তো কিং কং এর হামলা ঠেকানোর জন্যই বানানো হয়েছে। সে সবাইকে নিয়ে উপজাতির দলপতির সাথে দেখা করে এবং দলপতি তাদের এখানে কিছুদিন থাকার অনুমতি দিয়ে দেয়। তাই সে লোকির দলকে আদিবাসী মানুষদের পবিত্র স্থানে নিয়ে যায়, যেখানে সারিবদ্ধভাবে পাথরের স্তম্ভ পোতা ছিল। এই পাথরের স্তম্ভগুলোতে খোদাই করা গল্পের মাধ্যমে সবাই জানতে পারে যে আসলে কিং কং এই দ্বীপের রক্ষক। সেই সবসময় এই দ্বীপ রক্ষা করে আসছে এবং তাদের বিভিন্ন ধরনের দানবের হাত থেকে বাঁচিয়ে আসছে। এখানকার উপজাতীয়রা কিং কংকে দেবতা মানে। সে একাই থাকে এবং চুপচাপ এই রহস্যময় দ্বীপের বহু বছর ধরে রক্ষা করে আসছে। এর পাশাপাশি তার ওপর একটি বিপজ্জনক দায়িত্বও আছে, আর তা হলো এখানকার মাটির নিচে থাকা খুনের টিকটিকিগুলোর ওপর নজর রাখা। কিন্তু সম্প্রতি ঘটা মানুষের বোমাবর্ষণ মাটির নিচে ঘুমিয়ে থাকা সেই টিকটিকিগুলোকে জাগিয়ে দিয়েছে, আর শীঘ্রই তারা এই দ্বীপের জন্য বিপদ হয়ে দাঁড়াবে। অন্যদিকে লোকি এবং তার দলকে যত দ্রুত সম্ভব তাদের বিচ্ছিন্ন হওয়া সঙ্গীদের কাছে পৌঁছাতে হতো। তাই দাড়িওয়ালা লোকটি তাদের হেলিকপ্টারের তৈরি একটি জাহাজের কাছে নিয়ে যায়। কিন্তু ক্যাপ্টেন মার্বেল ফটোগ্রাফিতে মগ্ন ছিল। সে দেয়ালের বাইরে একটি শব্দ শুনতে পায় এবং ওই উঁচু কাঁটাতারের দেয়াল পেরিয়ে যায়, যা সেই টিকটিকিদের থেকে বাঁচার জন্য বানানো হয়েছিল। সে দেখল একটি বড় মহিষ একটি হেলিকপ্টারের নিচে চাপা পড়ে আছে এবং ব্যথায় ছটফট করছে। সে মহিষটির কাছে গেল এবং হেলিকপ্টারটি সরিয়ে দেওয়ার চেষ্টা করে, যাতে সেই বেচারা মহিষটিকে বাঁচাতে পারে। কিন্তু সে জানত না যে সে হেলিকপ্টারটিকে এতটুকু নড়াতেও পারবে না। সে যখনই জোর লাগাচ্ছিল, হঠাৎ করে হেলিকপ্টারটি ওপরে উঠে যায়। ক্যাপ্টেন মার্বেল অবাক হয়ে ওপরের দিকে তাকালো। মহিষটি এবার সহজেই দাঁড়িয়ে পড়েছিল। যে হেলিকপ্টারটি সে তার পুরো শক্তি দিয়েও নড়াতে পারেনি, সেটি এখন কিং কং এর হাতে ছিল। সেটি এভাবেই দাঁড়িয়েছিল যেন কোনো বিশাল পর্বত। কিন্তু কং যখনই ঘুরে যেতে শুরু করে, তখনই আরও একটি দুর্ঘটনা ঘটে যায়। যখন একজন সৈন্য মাথা তুলে পানি পান করছিল, তখনই হঠাৎ তার চোখ ছানা বড়া হয়ে যায় এবং তার পানির বোতলটি মাটিতে পড়ে যায়। সবাই পেছন ফিরতেই একটি বাঁশের লাঠি সোজা তার মুখের এপাশ ওপাশ দিয়ে বেরিয়ে যায়। আসলে এটি কোনো সাধারণ বাঁশ ছিল না, বরং বাঁশের মতো লম্বা পা বিশিষ্ট একটি বিশাল মাকড়সা ছিল। মাকড়সাটি যখনই তার পা টেনে নেয়, তখনই সবাই আসল সত্যটি বুঝতে পারে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সৈন্যদের গুলির হাত থেকে বাঁচতে মাকড়সাটি তার জিভ দিয়ে এক সৈন্যকে উপরে টেনে নেয়। পাশে দাঁড়িয়ে থাকা সঙ্গীরা নিজেদের লোকটির গায়ে গুলি লাগার ভয়ে কিছুই করতে পারল না। সৈন্যটি ঘাবড়ে গিয়ে ছুরি দিয়ে তার জিভ কেটে দেয় এবং সবাই দ্রুত তলোয়ার বের করে মাকড়সার পায়ের উপর আঘাত করতে শুরু করে। জখম হওয়া মাকড়সাটি টলমল করতে করতে জিভটিকে তাড়াতাড়ি টেনে নিতে থাকে। তখনই সৈন্যটি জিভ কেটে নিজেকে ছাড়িয়ে নেয়। ব্ল্যাক মেজর সাথে সাথে মাকড়সার উপর ফায়ারিং এর নির্দেশ দেয়। সবার একসাথে হামলার কারণে বড় মাকড়সাটির বুক গুলিতে ঝাঁঝরা হয়ে যায় এবং তার বিশাল শরীরটি হঠাৎ নিচে পড়ে যায়, যার ফলে মাটি জোরে কেঁপে ওঠে। কিন্তু মাকড়সাটি এখনো পুরোপুরি মরেনি। তাই ব্ল্যাক মেজর তার পিস্তল বের করে তাকে চিরদিনের মতো ঘুম পাড়িয়ে দেয়। ওদিকে এক বিচ্ছিন্ন হওয়া সৈন্য নদীতে তার মুখ ধুচ্ছিল। তখনই সে হঠাৎ একটি আওয়াজ শুনতে পায় এবং কিং কং কোনো সতর্কবার্তা ছাড়াই তার সামনে এসে পড়ে। সেই বিশালকার প্রাণীটিকে দেখে সৈন্যটি খুব ভয় পেয়ে যায়। কিং কং ধীরে ধীরে তার বিশাল মাথা ঘোরায় এবং পারেজের দিকে এগোতে থাকে। সৈন্যটি ভয়ে সাথে সাথে ঘুরে দাঁড়ায় এবং একটি বড় পাথরের পেছনে লুকিয়ে পড়ে। পরিষ্কার বোঝা যাচ্ছিল যে কিং কং এর এই ছোট্ট মানুষটির সাথে কোনো শত্রুতা ছিল না। সে তার লড়াইয়ে আহত হওয়া বাহু স্পর্শ করে এবং তারপর ধীরে
ধীরে পানিতে বসে পড়ে। সৈন্যটি লুকিয়ে দেখে যে কংয়ের চোট বেশ গভীর। সে তার বাহু নাড়ানোর চেষ্টা করে, কিন্তু তার চেহারায় ব্যথার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। তারপর সে এক মুঠো পানি তুলে পান করে, কিন্তু তখনই হঠাৎ কং কিছু একটা দেখতে পায়। সে পানি থেকে একটি গোলাপি রঙের অক্টোপ্যাস ঝপ করে ধরে ফেলে। এই অক্টোপ্যাসটি সত্যিই বেশ বড় ছিল, কিন্তু সে কংকে বিভ্রান্ত হতে দেখে সাথে সাথে নিজের পাগুলো ছড়িয়ে দেয় এবং সুযোগ পেতেই কিং কংকে শক্ত করে জড়িয়ে ধরে, যেন সে তাকে এখানেই শেষ করে দিতে চায়। তখনই কং তার বাঁধন ছাড়িয়ে এক জোরদার আঘাত করে এবং অক্টোপ্যাসকে এক ঝটকায় কুপোকাত করে দেয়। তারপর কং তার একটি পা ভেঙে কাঁচাই চিবিয়ে খেয়ে ফেলে। হাওয়ার এই ধরন দেখে লুকিয়ে থাকা সৈন্যটি অবাক হয়ে যায়। পেট ভরার পর কিং কং বেঁচে থাকা অক্টোপ্যাসটিকে রাতের খাবারের জন্য সাথে নিয়ে যায়। লড়াইয়ের পর সৈন্যটি ঘন জঙ্গলের একটি শুকনো কাঠের উপর বসে মেজরের সাথে যোগাযোগ করতে শুরু করে, কিন্তু ব্যাটারি শেষ হওয়ার কারণে ওয়াকিটকি বন্ধ ছিল। সে এগিয়ে যাওয়ার কথা ভাবছিলই যে হঠাৎ কাঠটি নড়তে শুরু করে। সৈন্যটি ভয় পেয়ে মাটিতে গড়িয়ে পড়ে। পেছনে ফিরে সে দেখে যে ওই শুকনো কাঠটি একটি বিশাল ফড়িংয়ে পরিণত হয়েছে, যা তার দিকে এগিয়ে আসছিল। সৈন্যটি সাথে সাথে বন্দুক তুলে গুলি চালিয়ে দেয়, যার ফলে ফড়িংটির শরীর থেকে কাঠের গুঁড়ো উঠতে শুরু করে। গুলির বৃষ্টিতে ফড়িংটি গুটিয়ে গিয়ে আবার গাছের ভেতরে লুকিয়ে যায়। যখন সৈন্যটি ফায়ারিং থামায়, ততক্ষণে ফড়িংটি তার মাথা সম্পূর্ণ ভেতরে টেনে নিয়েছিল এবং ধীরে ধীরে পিছু হটতে হটতে সে দূরে চলে যায়। সৈন্যটি এখনো ঠিকমতো শ্বাসও নিতে পারেনি যে সে তার পিঠের পেছনে অদ্ভুত কিছু অনুভব করে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। ব্ল্যাক মেজর সৈন্যদের সাথে এগিয়ে যাচ্ছিল। তার একটি জলাভূমির মধ্য দিয়ে যায়। তখনই সে দেখল যে সামনে একটি গাছে একটি অদ্ভুত পাখি বসে আছে। যখন সে ওই পাখিটির চেহারা ঠিকমতো দেখল, তখনই সে তাকে গুলি করে মারে। গুলি চালানোর আওয়াজ প্রতিধ্বনিত হতেই পুরো গাছের সব পাখি ভয়ে উড়ে যায় এবং কালো মেঘের মতো পুরো আকাশে ছেয়ে যায়। যখন তারা নিরাপদে জলাভূমি পার হয়ে একটি খোলা এলাকায় পৌঁছায়, তখন সামনে পাহাড়ের পাথরে রক্তমাখা একটি বিশাল থাবার দাগ দেখা যায়। এত বড় হাতের ছাপ কেবল কিং কংই ফেলতে পারে। ব্ল্যাক মেজর বুঝে গেল যে তারা সঠিক দিকেই এগোচ্ছে। তারা কিং কং এর বিশাল পায়ের ছাপ ধরে এগিয়ে যেতে লাগলো। অবশেষে তারা বিচ্ছিন্ন হয়ে পড়া বিজ্ঞানীদের সাথে মিলিত হলো। ব্ল্যাক মেজর সিদ্ধান্ত নিল যে তারা তাদের সেই সঙ্গীকে খুঁজবে যে এখনো নিখোঁজ, কিন্তু তারা তখনও জানতো না যে কঙ্কাল টিকটিকি তাকে আগেই মেরে ফেলেছে। সবাই কঙ্কাল টিকটিকিদের একত্রিত হওয়ার নদী পাড়ের দিকে এগোতে লাগলো, কিন্তু যখন তারা সেখানে পৌঁছালে, তখন তারা উপত্যকার ভেতরে সব জায়গায় ছোট বড় কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখলো। দাড়িওয়ালা লোকটি তাদের জানালো যে এই কঙ্কালগুলো কিং কং এর বাবা মায়ের, যাদের ঘুমিয়ে থাকা কঙ্কাল টিকটিকিদের লিডার মেরে ফেলেছিল। তার আকার কিং কং এর চেয়েও বড়। সে যদি একবার জেগে ওঠে তবে সবার মৃত্যু নিশ্চিত। তাই সে সবাইকে ফিরে যেতে বলল, কিন্তু এই মুহূর্তে ব্ল্যাক মেজরের পুরো মনোযোগ ছিল তার সঙ্গীকে খোঁজার দিকে। সে দাড়িওয়ালা লোকটির সতর্কবার্তায় কান না দিয়ে তার সঙ্গীদের নিয়ে ভেতরে ঢুকে পড়ল। উপত্যকার ঠিক মাঝখানে অনেক বিশাল আকারের প্রাণীর কঙ্কাল পড়েছিল। তখনই কুয়াশার মাঝে তারা একটি বিশাল থাবার দাগ দেখতে পেল, যা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এখানে আরো বড় প্রাণী রয়েছে। তারা যত ভেতরের দিকে এগোতে লাগলো, কুয়াশা তত ঘন হতে লাগলো এবং চারদিক থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা যেতে লাগলো। সবাই ভয় পেয়ে দৌড়াতে শুরু করলো এবং আশেপাশের বিশাল হাড়ের পেছনে লুকিয়ে কাঁপতে লাগলো। তখনই একটি বড় কঙ্কালের মতো টিকটিকি কুয়াশার ভেতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো। সে তার লম্বা জিভ বের করে শিকার খুঁজতে লাগলো। আসলে এটাই ছিল কিং কং এর আকারের সেই বিশাল টিকটিকি, যা মরিয়া হয়ে কং এর পিছু নিয়েছিল। যখন সবাই পাথরের পেছনে লুকিয়েছিল, তখনই সেই কঙ্কাল টিকটিকি একটি তাজা মানুষের কঙ্কাল উগরে দিল। সেটিতে থাকা নেম ট্যাগ থেকে জানা গেল যে এটি সেই সৈন্যই যাকে তারা খুঁজছিল। যখন সবাই কুয়াশার সুযোগ নিয়ে চুপি চুপি টিকটিকিটির কাছ থেকে লুকিয়ে পালানোর চেষ্টা করছিল, তখনই মানুষের গন্ধ পেয়ে সে একজনকে নিজের শিকার বানিয়ে নিল। সবাই কঙ্কাল টিকটিকির ওপর ফায়ারিং শুরু করলো, কিন্তু সে শিকার গিলে পালিয়ে গেল। মেজর মেশিন গান প্রস্তুত করার নির্দেশ দিল এবং সৈন্য প্রস্তুত হয়ে গেল। সবাই ভয়ে ভয়ে তার ফেরার অপেক্ষা করতে লাগলো। দাড়িওয়ালা বিপদ আঁচ করতে পেরে সাথে সাথে তলোয়ার তুলে নিল এবং তখনই টিকটিকি তার উপর ঝাঁপিয়ে পড়ল। লোকটি এক কোপে টিকটিকির পা কেটে দিল, কিন্তু তার গতি তখনও থামল না এবং সে মেশিন গান ধরে থাকা সৈন্যের ওপর হামলা করে বসল। মাথার ধাক্কায় সৈন্যটি শূন্যে উড়ে গেল এবং টিকটিকি তাকে জিভ দিয়ে পেঁচিয়ে গিলে ফেলল। এবার তার পরবর্তী নিশানা ছিল ক্যাপ্টেন মার্ভেল। সে দ্রুত প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করলো এবং হাড়ের নিচে লুকিয়ে পড়ল। তখনই ব্ল্যাক মেজর টিকটিকির ওপর আগুন ছোড়ার নির্দেশ দিল এবং আগুনের শিখা মুহূর্তের মধ্যে তাকে ঘিরে ফেলল। সুযোগ পেয়ে মেয়েটি অবশেষে সেখান থেকে পালিয়ে গেল। জ্বলন্ত কঙ্কাল টিকটিকি লেজ ঝাপটে এক সৈন্যকে দূরে ছুঁড়ে ফেলল। সে শূন্যে উড়ে গিয়ে কিং কং এর মাথার খুরির সাথে ধাক্কা খেল এবং গ্রেনেড ফাটতেই বিশাল বিস্ফোরণ হলো। তখনই গ্যাসের গোলা ফাটল এবং বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়তেই আতঙ্ক সৃষ্টি হলো। এর মধ্যেই কিছু ঘাতক পাখিও সেখানে চলে এলো। তাদের হামলায় সবার অবস্থা খারাপ হয়ে গেল, যা কঙ্কাল টিকটিকিকে তাদের ওপর হামলা করার একটি ভালো সুযোগ করে দিল। লড়াইয়ের মাঝে লোকি ছুড়ে দেওয়া তলোয়ারটি ধরে গ্যাস মাস্ক পড়ল এবং সেই অদ্ভুত পাখিদের মেরে আটকে
পড়া এক সৈন্যকে বাঁচিয়ে নিল। অন্যদিকে সেই বিশাল কঙ্কাল টিকটিকি তখনও তার শক্তির প্রদর্শন করে ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল এবং অসহায় সৈন্যরা তা দেখছিল। সে দ্রুত লোকির দিকে ঝাঁপিয়ে পড়ল। ঠিক সময়ে ক্যাপ্টেন মার্ভেল লাইটার জ্বালালো এবং সেটি কঙ্কাল টিকটিকির পায়ের নিচে ছুড়ে দিল। বিস্ফোরণে সে শূন্যে উড়ে গেল। আগুনের শিখা কমার সাথে সাথে সেই টিকটিকি অবশেষে মারা গেল। কিন্তু দাড়িওয়ালা তাদের জানালো যে বড় কঙ্কাল টিকটিকি শুধু এটাই একটা নয়, এখনো আরও টিকটিকি বাকি আছে এবং কোনো অবস্থাতে ব্ল্যাক মেজর সামনে এগোনোর সিদ্ধান্তে অটল রইল, কারণ তার লক্ষ্য ছিল কিং কংকে মারা। এ কারণেই দুই দলের মধ্যে তর্কাতর্কি হলো এবং অবশেষে তারা আলাদা হয়ে গেল। লোকি এবং ক্যাপ্টেন মার্ভেল সবাইকে নিয়ে ঘরের দিকে ফিরে গেল। অন্যদিকে ব্ল্যাক মেজর তার সৈন্যদের নিয়ে কিং কং এর শিকার করতে বেরিয়ে পড়ল। কিন্তু হয়তো কেউ জানত না যে কিং কং শীঘ্রই এই ভয়ঙ্কর ষড়যন্ত্রে ফাঁসতে চলেছে। যখন দূরে কোথাও বিছিয়ে রাখা বোমাগুলো ফাটল, তখন কিং কং এর বিশাল শরীরটি সামনে দেখা গেল। সে এক এক পা ফেলে এদিকে এগিয়ে এলো। তার রাগ এ কারণেই ছিল যে মানুষেরা আবারও তার ঘর ধ্বংস করে দিয়েছে। ব্ল্যাক মেজর একটুও না নড়ে তাকে কাছে আসতে দেখতে লাগলো। তারপর পুরো শক্তি দিয়ে সে তার হাতের মশালটি হ্রদের পানিতে ছুড়ে দিল। হ্রদের উপরিভাগ সাথে সাথে আগুনের শিখায় ঘিরে গেল। কিং কং ভয়ঙ্কর আগুনের বৃত্তে আটকা পড়ল এবং জোরালো বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হল। ব্ল্যাক মেজর শুধু তাকে আগুনে ছটফট করতে দেখতে লাগলো। তার চেহারায় রাগ এবং খুশি দুটোই ছিল। যখন সবার মনে হলো যে কিং কং হয়তো পুড়ে মারা গেছে, ঠিক তখনই আগুনের মাঝখান থেকে গর্জন করতে করতে কিং কং হাত ঘুরিয়ে এক সৈন্যকে শূন্যে ছুড়ে দিল। এটা দেখে অন্য সৈন্যটি পালাতে পারল না এবং কং এর পায়ের নিচে পিষ্ট হয়ে গেল। আহত কং নিজেকে সামলানোর চেষ্টা করল, কিন্তু সে ধীরে ধীরে মেজরের সামনে লুটিয়ে পড়ল। ব্ল্যাক মেজর সৈন্যদের কং এর ওপর শেষ হামলা করার নির্দেশ দিল। এরই মধ্যে লোকি এবং তার দল সেখানে পৌঁছে গেল। তারা ব্ল্যাক মেজরকে কিং কংকে মারা থেকে আটকাতে এসেছিল। ব্ল্যাক মেজরের কিছু সঙ্গী যারা কিং কংকে মারতে চাইছিল না, এবার লোকির সাথে যোগ দিল। তখনই হ্রদের উপরিভাগ থেকে একটি জোরালো শব্দ হলো এবং 40 মিটারেরও বেশি লম্বা একটি বিশাল কঙ্কাল টিকটিকি আবির্ভূত হলো। সে তার শরীর মোচড় দিল, মাথা তুলল এবং ভয়ঙ্কর গর্জন করল। সবাই সাথে সাথে পালাতে শুরু করলো। কেউ দাঁড়ানোর সাহস পাচ্ছিল না, কিন্তু ব্ল্যাক মেজর প্রাণীটির দিকে তাকিয়ে রইল এবং একটুও নড়ল না, কারণ সে তখনও সেই কিং কং এর কথাই ভাবছিল যাকে সে মারতে পারেনি। কিং কং অনেক কষ্টে উঠে দাঁড়ালো এবং কঙ্কাল টিকটিকের সাথে লড়তে শুরু করলো, কিন্তু তার চোটগুলো এত গভীর ছিল যে সে বেশিক্ষণ টিকতে পারল না। প্রাণ বাঁচাতে লোকি এবং তার দল সমানে পালাতে লাগলো। সকাল হতে হতে সবাই ছোট দ্বীপের তীরে পৌঁছে গিয়েছিল এবং কঙ্কাল টিকটিকিও তাদের কাছে চলে এসেছিল। তখনই এক সৈন্য নিজের হাতে গ্রেনেডের পিন খুলল, দুই হাত ওপরে তুলল এবং সেই বিশাল রাক্ষসের দিকে ছুটে গেল। কঙ্কাল টিকটিকিটি কেবল হালকাভাবে তার লেজ নাড়ালে, যার কারণে সৈন্যটি দূরে পাথরের দিকে গিয়ে পড়ল। এরপর সে ওই মানুষগুলোর দিকে এগোতে লাগলো যারা এখনো পানিতে প্রাণ বাঁচিয়ে পালাচ্ছিল। মনে হচ্ছিল তারা ওখানেই মারা পড়বে। তখনই কিং কং আকাশ থেকে এসে পড়ল এবং একটি পাথর দিয়ে টিকটিকিটিকে মাটিতে আছড়ে ফেলল। সবাই এই সুযোগের সৎ ব্যবহার করল এবং ঘুরে পালাতে শুরু করল। এই মুহূর্তে কিং কং অনেক দুর্বল ছিল। সে কঙ্কাল টিকটিকির হামলা থেকে নিজেকে কোনো মতে বাঁচাতে পারছিল। পাল্টা আক্রমণ করার মতো শক্তি তার মধ্যে ছিল না। কিছুক্ষণের মধ্যেই কঙ্কাল টিকটিকি তার গলা শক্তভাবে চেপে ধরল। তখনই কং পুরো শক্তি দিয়ে তার দুই হাত দিয়ে কঙ্কাল টিকটিকির চোয়াল ধরে ফেলল। সে তার চোয়াল ছিঁড়ে ফেলতে চাইছিল, কিন্তু শক্তি কম ছিল। সে তার মাথা পাথরে আছড়ে মারল। যখন সে দ্বিতীয়বার আঘাত করল, তখন তার লক্ষ্যভ্রষ্ট হল। টিকটিকিটি আবারও কং এর হাত কেটে তাকে নিচে ফেলে দিল। দুজনেই পানিতে গড়াগড়ি খেতে লাগলো। কিছুক্ষণ পর দুজনেই সমানে সমানে চলে এলো। কং একটি গাছ তুলে তার ডালপালা ভেঙে ফেলল এবং সেটিকে লাঠি বানিয়ে নিল। সে গর্জন করতে করতে টিকটিকির দিকে দৌড়ে গেল এবং তার মাথায় আঘাত করল। টিকটিকিটি মাটিতে লুটিয়ে পড়ল, কিন্তু আবার উঠে দাঁড়ালো। এবার কং তার গলা ধরে ফেলল। টিকটিকি তার লেজ দিয়ে কংকে পেঁচিয়ে ধরে টান মারল, যার ফলে সে শূন্যে উড়ে গিয়ে তীরের ভাঙা নৌকার ওপর পড়ল। যখন কং ওঠার চেষ্টা করছিল, তখনই সে বুঝতে পারল যে সে চেইনে বাঁধা পড়ে গেছে। কঙ্কাল টিকটিকি সামনে চলে এলো। সে কংকে থাবায় আঁকড়ে ধরল এবং তার মাথা ধর থেকে আলাদা করার জন্য এগোতে লাগলো। তখনই তার ওপর বৃষ্টির মতো গুলি বর্ষণ শুরু হলো। আসলে পালাতে থাকা মানুষজন জাহাজ থেকে গুলি চালাচ্ছিল। মেশিন গানের ফায়ারিং কঙ্কাল টিকটিকির মনোযোগ আকর্ষণ করল। সে কংকে ছেড়ে দিল এবং মানুষদের দিকে হামাগুড়ি দিয়ে এগোতে লাগলো। কং চেইন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেগুলো আরো শক্ত হয়ে বসে যাচ্ছিল। টিকটিকি মানুষদের কাছাকাছি প্রায় পৌঁছে গিয়েছিল। তখনই কং পুরো শক্তি দিয়ে চেইনগুলো ছিঁড়ে ফেলল। ঠিক এই সময়ে জাহাজে লাগানো মেশিন গানটি
পাহাড়টিও জ্যাম হয়ে গেল। এমন অবস্থায় ক্যাপ্টেন মার্ভেল পাহাড়ের চূড়া থেকে কঙ্কাল টিকটিকির দিকে একটি সিগন্যাল ফ্লেয়ার ফায়ার করলো, যা তার মাথায় গিয়ে লাগলো। এতে তার গতি কিছুটা থেমে গেল এবং সবাই মেশিন গান ঠিক করার সুযোগ পেয়ে গেল। মেশিন গান আবারও কঙ্কাল টিকটিকির উপর ফায়ার করতে শুরু করলো। কং দেখল যে লোহার চেইনের প্রান্তে একটি বিশাল পাখা জড়ানো আছে। তার মাথায় সাথে সাথে একটি বুদ্ধি এলো। সে চেইন টানতে টানতে পাখাটি ঘোরালো এবং টিকটিকির দিকে দৌড়ে গেল। পাখাটি ঠিক তার পিঠে গিয়ে লাগলো এবং কঙ্কাল টিকটিকি মাটিতে পড়ে গেল। পাখাটি তার শরীরের ভেতর পর্যন্ত ঢুকে গেল। তারপর কং চেইন দিয়ে তার মাথা পেঁচাল এবং জোরে মাটিতে আছড়ে মারল। তারপর লেজ ধরে তাকে পাথরে আছড়ে মারল, যার ফলে সে ওখানেই কুপোকাত হয়ে গেল। কিন্তু এই ধাক্কাতেই ক্যাপ্টেন মার্ভেলও পাহাড় থেকে সোজা পানিতে গিয়ে পড়ল। কিং কং এক মুহূর্তও নষ্ট না করে ক্যাপ্টেন মার্ভেলকে নিরাপদে পানি থেকে বের করে আনলো। যখন সে তার দিকে তাকিয়েছিল তখনই টিকটিকিটি আবারও হামলা করে বসল। এত গভীর আঘাতের পরও সে লড়ার জন্য প্রস্তুত ছিল। হামলায় কং পড়ে গেল, কিন্তু হাতে মেয়েটি থাকার কারণে সে এক হাত দিয়েই তাকে আটকাতে লাগলো। টিকটিকি তার জিভ দিয়ে কং এর হাত পেঁচিয়ে ধরল। তখনই কং তার জিভ ধরে জোরে টান মারল এবং নিজের হাত তার মুখের ভেতর ঢুকিয়ে দিল। সে জিভের গোড়া শক্ত করে ধরল এবং পুরো শক্তি দিয়ে সেটি বাইরে টেনে বের করে আনলো, যার ফলে অবশেষে টিকটিকি সত্যি সত্যি মারা গেল। কিং কং তার মৃতদেহ একদিকে ছুঁড়ে ফেলল এবং সাবধানে তার হাতের তালু খুলল, যেখানে ক্যাপ্টেন মার্ভেল তখনও নিরাপদে শুয়েছিল। শেষে তাকে ধীরে ধীরে নিচে রাখলো এবং দূরের দিকে চলতে শুরু করলো। লুকি এবং ক্যাপ্টেন মার্ভেল শুধু তাকে দূরে চলে যেতে দেখতে লাগলো। শীঘ্রই সব মানুষ এই দ্বীপ থেকে চলে গেল, কিন্তু কিং কং এখনও এই দ্বীপের রক্ষা করে যাচ্ছে।